পরের দিন পুরো ভার্সিটি জুড়ে প্রচার হয়ে যায় আরিয়ানের বিয়ের ঘটনাটি আর হৃদিতা নামধারী ওই মেয়েটির এমন কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়াতে মেয়েটির দেখানো সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। আরিয়ানের মতো একটা ভালো ছেলে এমন কাজ করতে পারে সেটা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। পুরো ভার্সিটি জুড়ে নিন্দার ঝড় বইতে থাকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে আরিয়ানের বাবা মায়ের কাছে এবং আরিয়ানের কাছে প্রচুর ফোন কল আসতে থাকে। প্রত্যেকে এই ঘটনার ব্যাপারে জানতে চাইছে এবং কুটুলি চরিত্রের কতগুলো মানুষ সুযোগ পেয়ে অশ্রাদ্ধ ভাষায় গালি দিচ্ছে। না পেরে প্রত্যেকে ফোন অফ করে রাখলো। আমজাদ কবির এবং রেজা চৌধুরী পুলিশের কাছে কমপ্লেন করলেন সেই মেয়েটির বিরুদ্ধে, কিন্তু পুলিশ অনেক তদন্ত চালিয়েও মেয়েটিকে কোথাও পেল না। পুলিশ জানিয়েছে বোধহয় মেয়েটি দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশ তদন্ত করে ছবিগুলো যে এএল দিয়ে এডিট করা সেটা কথা সবাইকে জানালো, কিন্তু তাও পরিস্থিতি পুরোপুরি শান্ত হলো না। এরপর আবার ভার্সিটি ইয়ারলি এক্সামে আরিয়ানের উপর প্রশ্নপত্র চুরি করার আরোপ লাগানো হলো। এই আরোপ লাগিয়েছেন খোদ তার ভার্সিটির একজন প্রফেসর। আমজাদ কবির খান ভার্সিটির অফিস রুমে বসে আছেন, সাথে রেজা চৌধুরীও আছেন। আমজাদ কবির গম্ভীর কণ্ঠে বলেন, আপনি কি করে আরিয়ানের ওপর এমন একটা মিথ্যা আরোপ লাগাতে পারেন? এমনিতেই ওর ওপর দিয়ে কত ঝড় বয়ে চলেছে। আর আপনার মনে হয় আরিয়ানের মতো এত মেধাবী একজন স্টুডেন্ট এমন কাজ করতে পারে? দেখুন, আমি সব ভালো মতো খোঁজখবর নিয়েই এই আরোপ লাগিয়েছি। আর আরিয়ান তো মনে হয় এর আগে যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতে প্রশ্নপত্র চুরি করেছে। একদম চুপ করুন। আর একটা মিথ্যা কথা বললে আমি ভুলে যাব যে আপনি এই ভার্সিটির একজন খ্যাতনামা প্রফেসর। একটা ভালো এবং মেধাবী স্টুডেন্টকে আপনারা এভাবে ধ্বংস করে দিতে চাচ্ছেন। আপনি শিক্ষক নামের কলঙ্ক। বলুন, কার ইশারায় আপনি এসব করছেন? আমজাদ সাহেব ধমকে উঠলেন, নিজের ছেলেকে আগে ঠিক করুন। এমন দুশ্চরিত্র একটা ছেলেকে এত ভালো একটা ভার্সিটিতে রাখাই আমাদের ভুল হয়েছে। ওকে তো এখনই সাসপেন্ড করা উচিত। আপনার মতো দুশ্চরিত্র বাবার জন্যই আপনার ছেলে এরকম কুলাঙ্গার হয়েছে। আমজাদ সাহেব প্রচণ্ড জোরে ধমকে উঠলেন আর সাথে সাথেই তার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। রেজা চৌধুরী সাথে সাথে তাকে ধরে ফেললেন। আমজাদ সাহেব বুকের বাঁ পাশে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে উঠলেন। রেজা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকে চেয়ারে বসিয়ে তার বুকে দুই হাত একত্রে করে চাপ দিতে লাগলেন, সেই সাথে পানি খাওয়াতে লাগলেন, কিন্তু কিছুতেই তার ছটফটানি কমছে না। উপরোক্ত ব্যথা যেন বেড়েই চলছে। কি হলো ভাইজান আপনার? ও ভাইজান, কি হলো আপনার? কেউ আছেন? ওনাকে একটু ধরুন, হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার রেজা চৌধুরীর চিৎকার চেঁচামেচিতে সবাই দৌড়ে আসলেন, প্রফেসর সহ বাইরের অবস্থানত স্টুডেন্টরা সবাই। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে রেজা চৌধুরী সেই প্রফেসরকে শাসিয়ে বললেন, ওনার যদি কোনো ক্ষতি হয় আপনাকে আমি ছাড়বো না। মিসেস শাইলা চৌধুরী ফারজাদ আমজাদ সাহেবের অসুস্থতার কথা শোনা মাত্রই হসপিটালে ছুটে এলেন। মিসেস শাইলার তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। যতই মান অভিমান আর ঝগড়াঝাটি করুক, তার স্বামী তো তার একমাত্র ভালোবাসার মানুষ। আর ফারজাদের তো পাগল প্রায় অবস্থা। কখনো কান্না না করে ছেলেটি চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদছে। আমজাদ সাহেবকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যাওয়াতে হার্ট অ্যাটাক করেছেন তিনি। আবার তার হার্টে নাকি বড় একটা ব্লক ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করাতে হবে।
ওটির বাইরে সবাই কান্নাকাটি করে আর্তনাদ করছে এবং ভালো একটা সংবাদের জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখ বিষণ্ণ। কি হয়েছে ডাক্তার? আমার স্বামী ঠিক আছে তো? বলুন না ডাক্তার, আমার বাবা ঠিক আছে? ডাক্তার আমজাদ ভাই কেমন আছেন? ডাক্তার বিষণ্ণ মুখে বললেন। I am sorry, he is no more. মাত্র 2টা লাইনের কতগুলো সহজে কথাগুলো বলে ফেললেন ডাক্তার, কিন্তু এই 2টা লাইনের কথা যেন 3টে মানুষের মন কি পরিমাণ ঝড় তুলে দিয়েছে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। চিৎকার, কান্নাকাটি আর তীব্র আর্তনাদের বিষাদিত হয়ে উঠল পুরো হসপিটাল। প্রচণ্ড গগনবিদারী আর্তনাদ আর আহাজারি। নারী পুরুষ, সুস্থ অসুস্থ নির্বিশে এমন কান্না দেখে সবাই হতভম্ব হয়ে গেল। ওটি থেকে স্ট্রেচারে করে সাদা চাদরে আপাতমস্তক ঢেকে আমজাদ সাহেবের নিথর শরীরটা বের করে আনা হলো। মিসেস শায়লা, আরিয়ান আর রেজা চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল তার শরীরে। কাপা হাতে মুখের চাদর সরিয়ে আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। প্লিজ বাবা, একটি বার ফিরে এসো। ওহো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সাথে ঝগড়াঝাটি করব না, তোমাকে আর কষ্ট দিব না, আর তোমার থেকে আলাদা হতে চাইবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমজাদ ভাই ওঠেন না, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। প্লিজ এভাবে আমাকে এতেম করে দিয়ে চলে যাবেন না। কারো কথাই আজ আর শুনবে না আমজাদ সাহেব। তিনি সব মায়া কাটিয়ে চিরতরে চলে গেলেন পরপারে। একটু সময় পর ছুটে আসতে দেখা গেল রুনা আহমেদ আর সাজিদ আহমেদকে। আমজাদ সাহেবকে এই অবস্থায় দেখেই রুনাও ঠিক থাকতে পারল না। এত ভালো একটা মানুষকে জীবনে কতটা কষ্ট সহ্য করতে হলো, তাও বিনা কারণে। আর তার কারণও কিনা তার নিজের স্বামী। রুনা আহমেদের সমস্ত রাগ গিয়ে পড়ল সানজিদ আহমেদের উপর। হঠাৎ রুনা আহমেদ সানজিদ আহমেদের শার্টের কলার শক্ত করে ধরে তীব্র কঠোর কণ্ঠে বলে উঠলেন, মিথ্যেবাদী প্রতারক, তোমার জন্য আজকে আমজাদ ভাইয়ের এই অবস্থা। এত ভালো একটা মানুষকে তুমি জীবনেও শান্তি দিলে না। বিনা অপরাধে এতগুলো বছর শাস্তি ভোগ করতে করতে আজ তিনি চিরতরে চলে গেলেন। সবাই অবাক হয়ে গেল রুনা আহমেদের কথা শুনে। মিসেস শায়লা এগিয়ে এসে কান্না জড়িত কণ্ঠে বললেন, কি হয়েছে রুনা? সব খুলে বলো আমাকে। সানজিদ আহমেদ শার্টের কলার ছাড়িয়ে বলেন, কি করছো কি রুনা? ছাড়ো আমাকে। আজ আমি তোকে সব সত্যি কথা বলবো শায়লা। এতদিন আমার সংসার ভাঙার ভয়ে তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ আমার কোনো ভয় নেই। এই মানুষরূপী জানোয়ারটার সাথে আমি আর থাকতে চাই না। সানজিদ আহমেদ নানা কথা বলে রুনা আহমেদকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মিসেস শায়লা বাধা দিয়ে রুনা আহমেদকে সব বলতে বললেন। রুনা আহমেদ বলতে শুরু করলেন, আরিয়ানের সাথে ওই মেয়েটা যে কাজ করছে, আজ থেকে 17 বছর আগে এই মানুষটা তোর আর দুলাভাইয়ের সাথে সেই একই কাজ করেছে। মানে দুলাভাই আর একটা মেয়ের ঘনিষ্ঠ অবস্থায় যে ছবি তোকে সঞ্জিতা দেখিয়েছিল, সেটাও ছিল এডিটিং করা। টেকনোলজি দিয়ে খুব সূক্ষ্ম এডিটিং হওয়া বুঝাই জানি সেগুলো বাস্তব নয়, কিন্তু তুই সত্য মিথ্যা বাছ বিচার না করেই দুলাভাইকে সারাটা জীবন দোষারোপ করেই গেলি। একটাবারও তার কথাগুলো বিশ্বাস করলি না। আমাকে শারীরিক আর মানসিক নির্যাতন করে এই পশুটা আমার মুখ একদিন বন্ধ করে রেখেছিল। সব শুনে মিসেস শায়লার মাথায় রক্ত উঠে গেল। বর্তমান অবস্থা ভুলে তিনি সানজিদ আহমেদকে এলো পাথারি চর মারতে লাগলেন। কেউ আটকাতে এলো না। মিসেস শায়লা মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে ফ্লোরে আছড়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। আজ তার কান্নার কোনো সীমারেখা নেই। তার ভালোবাসার মানুষটার উপর তিনি কম অবিচার করেনি। সারাটা জীবন তার সাথে ঝগড়াঝাটি করে তাকে কষ্ট দিয়ে গিয়েছেন। বারবার আমজাদ কবির বোঝাতে এলেও একটা বারও তিনি তার কথা শোনার চেষ্টা করেনি। আজ সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়ারও কোনো উপায় নেই। তাকে আজীবনের জন্য দোষী বানিয়ে তিনি চলে গেলেন পরপারে।
অপরদিকে সানজিদ আহমেদকে 10 বছর আগে করা অন্যায়ের জন্য রুনা আহমেদ নিজে পুলিশের কাছে ধরিয়ে দিলেন। এতে তার এতদিন চুপ করে থাকার জন্য যে অন্যায় তিনি করেছিলেন তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হবে। মধ্যরাতে নিরিবিলি একটা রাস্তা দিয়ে আরিয়ান এলোপাথারিভাবে গাড়ি ছুটিয়ে চলছে। আজ জীবনের প্রথম প্রচুর ড্রিঙ্ক করেছে সে। মুখে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো রক্ত লাল। তার জীবন যেন পুরোপুরি থমকে গেছে। ভালোবাসা আর আশ্রয় ছাড়াই তার প্রিয় বাবাটাই তার কাছে নেই। তার সুন্দর ফুলের মতো একটা জীবনে এত স্ক্যাটল্যান্ড এসে পড়েছে। তার মাঝ থেকে মনে আসলো সত্যটাই বেরিয়ে গেছে। হঠাৎ সে জোরে ব্রেক কষলো। একটা গাছের সাথে আঘাত খেয়ে স্টার্লিংয়ের সাথে মাথায় জোরে বাড়ি খেয়ে মাথা থেকে ফিনকি দিয়ে টকবক করে রক্ত বের হচ্ছে। আরিয়ান অচেতন হয়ে পড়ে রইল। হঠাৎ মুখের উপর পানি ছিটা পড়তেই অবচেতন অবস্থা থেকে বেরিয়ে এলো আরিয়ান। সে চোখে স্পষ্টভাবে কিছু দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে তার হাত পা সব বাঁধা। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। অনেক কষ্ট করে সামনের দিকে তাকাতেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল অনেকগুলো যুবক ছেলে তার দিকে তাকিয়ে আছে। গোল হয়ে আছে ছেলেগুলো, তাদের প্রত্যেকের হাতেই হকি স্টিক। অনেক কষ্টে ধীরে ধীরে সামনে সব কিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। জায়গাটা ভীষণ থমথমে, রাত নাকি দিন তাও বোঝা যাচ্ছে না। কে তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসছো? অনেক কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল আরিয়ান। তোকে শেষ করতে এনেছি। বলে একটা ছেলে জোরে হকি স্টিক দিয়ে আরিয়ানের ডান কাঁধে আঘাত করলো। আরিয়ান মুখ থুবড়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। নাক মুখ থেকে তার অনবরত রক্ত ঝরছে। কিছুক্ষণ পর রুমে একজন কালো স্যুট প্যান্ট পরা ছেলে প্রবেশ করলো। আরিয়ান নিচে থেকে তার জুতো জোড়া দেখে ধীরে ধীরে মাথা উঁচিয়ে সামনের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল মাস্ক পরা একটা যুবক ছেলেকে। হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে তার চুলগুলো মুষ্টি করে ধরে টান দিল। তারপর মাস্কটা সরাতেই আরিয়ান চমকে গেল। অস্পষ্ট সুরে মুখ দিয়ে উচ্চারণ করলো, প্রীতম। কিরে শালা, চিনতে পারছিস আমাকে? তোর জন্য রাইসের কাছে আমি অপমানিত হয়েছিলাম, পুরো ভার্সিটির সামনে আমি অপমানিত হয়েছি। তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মুখ্যম একটা সুযোগ খুঁজছিলাম। দেখ, আজকে সেটা পেয়েও গেলাম। তোর নিঃস্ব অবস্থায় তোকে আরও ভেঙে গুড়িয়ে দেব। তার কথার বিপরীতে আরিয়ান হাসলো। ধীরে ধীরে সেই হাসি প্রসারিত হলো। এক সময় চারপাশ কাঁপিয়ে আরিয়ান হাসতে লাগলো। প্রীতম আরিয়ানকে কষে একটা চট দিয়ে বলল, কিরে শালা, হাসছিস কেন? বাপকে হারিয়ে পাগল টাগল হয়ে গেলি নাকি? হেসে নে, ভালো করে হেসে নে। আজ তোর জীবনের শেষ দিন, এরপরে আর হাসার সুযোগ পাবি না। তোদের মতো অমানুষকে দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। কতটা নিকৃষ্ট তুই। আর তোর এই রাইসা, আমি ভালো মতোই জানি আমার সাথে যে মেয়েটা এমন প্রতারণা করেছে তাকে ভাড়া করেছে রাইসা। তাও তোদেরকে আমি কিচ্ছু বলিনি। আমি তো সব হারিয়ে মরতে যাচ্ছিলাম, কিন্তু তোরা আমাকে সেই সুযোগটাও দিলি না। আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম তাহলে তোরা একটাও বাঁচতি না। মেরে ফেলতে চাইছিস তো আমাকে, তাই না? মেরে ফেল। আমি নিজে নিজে মরতে পারলাম না, তোরা আমাকে মেরে ফেল। মার আমাকে, মার। কি হলো, মারছিস না কেন? মার, মার না। আরিয়ান যেন উন্মাদ হয়ে গেছে। তার মাঝে যেন বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই। প্রীতম প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে শয়তানি মার্কা বাঁকা হাসলো। ও ছেলেদের ইশারা করতেই ওরা আরিয়ানকে এলো পাথারি মারতে লাগলো। আর আরিয়ানও পাগলের মতো হাসতে লাগলো। এক সময় শারীরিক প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে গেল। সেদিন রাতে আরিয়ান খুব বাজেভাবে আহত হয়েছিল। প্রীতমের লোকেরা তাকে মারাত্মকভাবে জখম করে হাইওয়ের এক পাশে রেখে গিয়েছিল, যেন কোনো গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সেখান দিয়ে ডাক্তার রেজা চৌধুরী আর মিসেস শায়লা খান তাকে খুঁজতে বেরিয়েছিলেন। সেখানে তারা আরিয়ানকে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করে। তাদের তীব্র আর্তনাতে সেদিন হাইওয়েতে জ্যাম হয়ে গিয়েছিল। সাংবাদিকরা এসে
ভিড় করেছিল। যানবাহন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছিল। পুলিশ কেস হয়েছিল সেটা নিয়ে, কিন্তু আসল ঘটনা তো আরিয়ান ছাড়া আর কেউ জানতো না। তাই আর আসল অপরাধীকে খুঁজে বের করা যায়নি। সেদিনের পর আরিয়ান হসপিটালে ভর্তি ছিল প্রায় 4 মাস। 4 মাস সে কোমায় ছিল। এরপর তাকে বিদেশেও নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। আরিয়ান ভালো হয়েছিল ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে সে একটা জীবন্ত লাশ হয়ে গেছে। পুরোপুরিভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে, কারো সাথে কথা বলতো না, পাথরের মতো শক্ত হয়ে থাকতো ঘরের এক কোণে। নিজেকে পরিবার এবং বাহিরের দুনিয়ার সবার থেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়েছিল। সবাই তার এই অবস্থা দেখে প্রচণ্ড আফসোস করত। আরিয়ানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সবাই আহাজারি করলেও মিসেস শায়লা খান ছেলেকে কিভাবে সুস্থ করা যায় সেই চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকতেন। কিন্তু শত সাইকোলজিস্ট আর ডাক্তার দেখিয়েও আরিয়ানকে ঠিক করাতে পারেনি। উল্টো মাঝে মধ্যে আরিয়ান পাগলের মতো আর্তনাদ করত। যখনই সে পাগলের মতো আর্তনাদ করত, তখনই সুইসাইড করার চেষ্টা করত। অসংখ্যবার সে সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছেন। হয়তো তার অন্য কোনো পরিকল্পনা ছিল আরিয়ানকে নিয়ে। এলোমেলো ঘরে গোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। প্রিয় সিগারেটটিও জায়গা মতো নেই। কাপড় চোপড় লেপ্টে আছে খাট, আলমারি আর ওয়ার্ড্রব। চোখের হাই পাওয়ারের চশমাটাও ঘরের এক কোণে পড়ে আছে। গায়ের টি শার্টও খাটের এক কোণে পড়ে আছে। সন্ধ্যার লাল আকাশটাও রুম থেকে দেখা যাচ্ছে না, কারণ রুমের সব দরজা জানালা বন্ধ। কেমন একটা গুমোট মাদকতার গন্ধ ভরে গেছে পুরো রুম। অন্ধকারে প্রিয় ইজি চেয়ারটায় ওয়াইনের বোতল হাতে ঝিম মেরে বসে আছে আরিয়ান। মাথাটা ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে যেন। বারবার ইজি চেয়ারের হেলান দিয়ে আবার উঠে বসছে, যেন কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না সে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, সেই সাথে প্রচণ্ড জ্বালা করছে। কত রাত ধরে সে নির্ঘুম তার হিসেব নেই। হঠাৎ বুক চিরে ভয়াবহ আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। পুরো রুমের পাশাপাশি দোতলা বিশিষ্ট সমস্ত ডুপ্লেক্স বাড়িটাও যেন থর থর করে কেঁপে উঠল। আরিয়ান আবারও পাগলের মতো ব্যবহার করছে। বাকি থাকা 5টি ওয়াইনের বোতলও মুহূর্তের মধ্যে শেষ করে দিল। এরপর পুরো শরীর ধীরে ধীরে অবশ হয়ে গেল তার। হাতে থাকা অবশিষ্ট ওয়াইনের বোতলটা পড়ে গিয়ে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। আরিয়ান নিজেকে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে দেখল। এক সময় সব কিছু অন্ধকার হয়ে গেল। হাসপাতালের চেম্বারে ডক্টর রেজা চৌধুরীর সাথে বসে আছে মিসেস শায়লা খান। এভাবে চলতে থাকলে আরিয়ান বেশি দিন বাঁচবে না মিসেস শায়লা। মিসেস শায়লা খান ছলছল চোখে নিজের একমাত্র নয়নের মণি মোবাইলে আরিয়ানের ছবির দিকে তাকালেন। তারপর চোখ মুছে ডক্টর রেজা চৌধুরীকে বললেন, আমার ছেলেকে সুস্থ করার কি কোনো উপায় নেই? ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। প্লিজ ডক্টর, প্লিজ আমার ছেলেকে সুস্থ করে দিন। মিসেস শায়লা কান্না করতে করতে হাত জোর করে ডক্টর রেজা চৌধুরীর কাছে মিনতি করলেন। রেজা চৌধুরী চশমা খুলে বেশ গম্ভীর ভাব নিয়ে বললেন, দেখুন মিসেস শায়লা, এ পর্যন্ত আরিয়ানকে 6 বারের উপরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। প্রতিবারই কোনো না কোনোভাবে আমরা ওকে বাঁচাতে পেরেছি, কিন্তু এবার অবস্থা খুব ক্রিটিক্যাল। 10 দিন যাবৎ জ্ঞান নেই ওর। হার্ট, কিডনি, যকৃৎ সব কিছুই নেশাজাতীয় দ্রব্যের কারণে এফেক্টেড হয়ে গেছে ওর। বেপরোয়া জীবন আর ড্রাগসের নেশা ওকে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে এনে দিয়েছে। এভাবে চলতে থাকলে ও আর বেশি দিন বাঁচবে না। মিসেস শায়লা আর্তনাদ করে উঠলেন। কিছু বলার মতো ভাষা তার নেই। নিজের প্রাণ প্রিয় ছেলের এই অবস্থার জন্য তিনি নিজেও কম দায়ী নন। তার দায়িত্বহীনতা আর অবহেলায় আরিয়ানকে এই অবস্থায় নিয়ে এসেছে। যখন ছেলেকে পুরোপুরি আগলে নিতে চাইলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। এখন চাইলেই সব কিছু আর আগের মতো ঠিক হবে না। অনেক দেরি হয়ে গেছে।
তবে এখনও সব আশা নিভে যায়নি। এখনও আরিয়ানের জীবন রক্ষা করা সম্ভব, মিসেস সাইলা। রেজা চৌধুরীর কথায় দু চোখে আশার আলো নিয়ে মুখ তুলে তাকালেন মিসেস শায়লা। চোখ মুছে বললেন, কি উপায় ডক্টর? আরিয়ানকে টানা 1 মাস ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। সেটা নার্সিং হোমেই হোক কিংবা হোম ট্রিটমেন্টই হোক না কেন, সম্পূর্ণ বেড রেস্ট দিতে হবে। নেশা জাতীয় একটা দ্রব্যও ওর হাতের নাগালে দেওয়া যাবে না। আমি সব ব্যবস্থা করব ডক্টর। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার সমস্ত সম্পত্তি আমি আমার ছেলের নামে উৎসর্গ করে দিব। ওর চিকিৎসার জন্য পৃথিবীর যে প্রান্তে যেতে হোক না কেন আমি যাব। আমি আমার ছেলের খুশির জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। দেখুন মিসেস সাইলা, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। একটি সুখী আর আনন্দময় জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্নেহ, মমতা, ভালোবাসা। আমি আপনার আর মরহুম আমজাদ কবির খান অর্থাৎ আপনার স্বামীর বিয়ের বহু আগে থেকেই আপনি এবং আপনার বাবা মাজহারুল খানের ব্যবসা আর পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলাম। পেশায় ডাক্তার হলেও একসময় আপনাদের খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার ছিলাম। আপনাদের পরিবারের প্রতিটি পদক্ষেপে আমি ছায়ার মতো পাশে ছিলাম। সেই হিসেবে আমি আপনাদের পরিবারের একজন সদস্য বলতে পারেন। আপনার বাবা আমাকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতেন, আর আপনার স্বামীও আমাকে তার নিজের ভাইয়ের মতোই ভাবতেন। জানি না আপনি কতটুকু আপন ভাবেন আমাকে, কিন্তু আমি আপনাকে নিজের বোনের মতোই ভালোবাসি আর সম্মান করি। এই কি বলছেন রেজা ভাই? আমিও আপনাকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবতাম, ইভেন এখনও ভাবি। আপনি আমার বড় ভাইয়ের মতো। রেজা চৌধুরী নিজের হাত রাখলেন মিসেস শায়লার মাথায়। মিসেস শায়লার চোখ ছলছল করে উঠল। একটা ভাইয়ের অভাব তিনি সব সময় বোধ করেছেন। সব সময় এভাবেই কেউ ভাইয়ের অভাব পূরণ করে দেবে তা তিনি কখনোই ভাবতেও পারেনি। রেজা ভাই বলে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আজকে যে তার সত্যিকারের আপনজন বলতে কেউ নেই, একমাত্র স্লে আরিয়ান ছাড়া। রেজা চৌধুরীও ইমোশনাল হয়ে কেঁদে ফেললেন, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, এখন কান্নার সময় নয় বোন, তোমাকে আরও শক্ত হতে হবে। আমার ভাগ্নেকে যে করেই হোক বাঁচতে হবে। এই জন্য যা কিছু করা দরকার হয় তার সব কিছু আমি করব। মিসেস শায়লা দৌড়ে গিয়ে কেবিনে থাকা তার একমাত্র ছেলে, তার প্রাণ ভ্রমরা আরিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। চোখ মুখে একের পর এক অজস্র চুমু দিতে লাগলেন। আগের আরিয়ান আর এখনকার আরিয়ানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কে বলবে এই ছেলে এক সময় ভার্সিটির মোস্ট হ্যান্ডসাম, মোস্ট ট্যালেন্ট আর প্রাণবন্ধ একটা ছেলে ছিল। ভার্সিটির মেয়েরা পাগলের মতো ঘুরতো ওর পিছু পিছু। ওর মায়াবী চেহারায় একটা ঝলকেই মেয়েদের ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু একটা ঝড় পাল্টে দিল সব কিছু। আরিয়ানের সাজানো গোছানো জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। অথচ তার জীবন ধ্বংসকারী মানুষগুলোই এখন লাপাত্তা। প্রীতম, রাইসা আর হৃদিতা নামধারী মেয়েটা এখনো সবার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু পাপ কি এত সহজে মানুষকে নিষ্কৃতি দেয়? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সমেত দাঁড়িয়ে রয়েছে হুমায়রা চৌধুরী হৃদিতা এবং তার খালামণি মিসেস আনিকা রহমান। দুজনের পরনে গর্জিয়াস অথচ শালীন বিদেশি পোশাক আশাক, চোখে সানগ্লাস। হৃদিতা বহু বছর পরে দেশের মাটিতে পা দেখে আবেগে আপ্লুত হয়ে উঠল। সানগ্লাস খুলে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মাতৃভূমির সৌন্দর্য অবলোকন করতে লাগলো। এর চেয়ে বহু গুণ উন্নত তার বাসভূমি কানাডা, কিন্তু স্বদেশের মতো সুন্দর আর স্নিগ্ধ অনুভূতি নিয়ে কানাডা হৃদিতার চোখ ধরা দেয় না।
ছোটবেলার দেখা দেশের রূপ বহু বছরেও হৃদিতা ভুলতে পারেনি। সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো। হাতে তার ছোটবেলার আরিয়ানের দেওয়া সেই উপহার, সেই ছোট্ট বারবি ডল। আরিয়ান বলতো হৃদিতা নাকি একদম এই বারবি ডলের মতো সুন্দর। এখনো প্রিয়জনের দেওয়া প্রিয় উপহার পরম যত্নে আগলে রেখেছে হৃদিতা। পরম আবেগে সেটাতে চুমু খেলো সে। তারপর বিড়বিড় করে বলল, I'm back, Aryan. I'm back to you. গাড়িতে বসে জানালার পাশের সিটে বসলো হৃদিতা। তার পাশে তার খালামণি বসে ফোনে কথা বলছে তার স্বামীর সাথে। তারা ঠিকভাবে পৌঁছে গেছে এ কথা জানাচ্ছেন তাকে। হৃদিতা মাথা ঘুরিয়ে জানালার বাইরে মুখ বের করলো। গাড়িটা যান্ত্রিক শহর থেকে খানিকটা দূরে ফাঁকা রাস্তায় চলে এসেছে, তাই জ্যাম খুব একটা নেই। খোলা জানালা দিয়ে তীব্র বাতাস এসে হৃদিতার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। তার লম্বা রেশমি চুলগুলোকে বারংবার উড়িয়ে দিচ্ছে। সবই হৃদিতা মুগ্ধ হয়ে উপভোগ করছে। তবুও অপেক্ষা যেন তার আর সইছে না। বারবার মনে হচ্ছে ডানা থাকলে এখনই উড়ে চলে যেত আরিয়ানের কাছে, তাকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিত। আরিয়ান তাকে চিনতে পেরে ঠিক কতটা খুশি হয় সেটা প্রাণ ভরে দেখত। কত শত প্ল্যান যে আরিয়ানকে নিয়ে স্বপ্ন কল্পনা জুড়ে হৃদিতা সাজিয়ে নিয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু পরক্ষণেই এত দেরিতে দেশে ফিরেছে বলে মন খারাপ হয়ে গেল তার আরও 6 মাস আগেই বিডিতে ব্যাক করার কথা ছিল। সেই একাই আসতে চেয়েছিল, কিন্তু আনিকার রহমান তাকে কিছুতেই একা ছাড়তে চায়নি। আবার মিসেস আনিকার অনেক বিজনেস ডিল ছিল বলে হৃদিতার সাথে দেশেও আসতে পারেনি। সব সামলে 6 মাস পরে বড় একটা ছুটি নিয়ে হৃদিতাকে নিয়ে বাংলাদেশে আসলেন তিনি। তার স্বামী মিস্টার রহমান শাহরিয়ার একমাত্র ছেলে আদনান শাহরিয়ারকে নিয়ে পরে সময় করে বিডিতে আসবে এমন প্ল্যান আছে। যদিও আদনান তার মা আর কাজিন হৃদিতার বিডিতে আসা সম্পর্কে কিছুই জানে না। জানলে সে তাদেরকে, বিশেষ করে হৃদিতাকে কিছুতেই বিডিতে আসতে দিত না। তাই ইচ্ছে করেই আনিকার রহমান তাকে কিছু জানায়নি। পরে সময় করে সব বুঝিয়ে বলবে বলে ঠিক করেছেন। তাছাড়া রেজা চৌধুরীর সাথে তার অতীতের সব মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে বোঝাপড়া করাও একটা বড় কারণ বাংলাদেশে আসা। এসব কারণে শত ইচ্ছা আর আকুতি থাকা সত্ত্বেও বাড়িতে আসতে পারেনি হৃদিতা। এজন্য মনে মনে অনেক অস্থিরতা আর ছটফটানি অনুভব করত সে। প্রায় সময়ই মন খারাপ করে বসে থাকতো আর প্রতীক্ষার প্রহর গুনত। অবশেষে এত দিন পরে প্রিয় মানুষটির দেখা পাবে ভেবে মনটা তার বারবার খুশিতে নেত্রে উঠছে। কিন্তু সে কি জানে তার বর্তমানে তার প্রিয় মানুষটার উপর কি পরিমাণ ঝড় বয়ে গেছে, কতটা অন্যায় করা হয়েছে তার প্রতি। হঠাৎ করে হৃদিতার অবচেতন মন ভীষণ খারাপ হয়ে গেল। আরিয়ানের দেখা পাওয়ার জন্য মনটা প্রচণ্ড অস্থির হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, I'm so sorry, আরিয়ান। আমি চিঠিতে তোমাকে দেয়া কথা মতো ঠিক সময় আসতে পারিনি। অনেক অপেক্ষা করিয়েছি তোমায়, তাই না? যদিও তুমি আমার আগমন সম্পর্কে কিছুই জানতে না, তবুও আমার অজান্তে তোমাকে কথা তো দিয়েছিলাম। কিন্তু এবার কথা দিচ্ছি, একবার তোমার কাছে পৌঁছতে পারলে তোমাকে আর ছেড়ে যাব না, কোথাও কখনো যাব না। আরিয়ান বেডে নির্ধর নিস্পন্দন হয়ে পড়ে আছে। তার বাড়িতেই হোম ট্রিটমেন্ট চলছে। মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চেহারার লাবণ্যতা অনেকখানি লোপ পেয়ে গেছে। সেই সুদর্শন আরিয়ানের এই চেহারা দেখলে যে কেউ শিউরে উঠবে। তার নিথর শান্ত অবস্থা দেখে যে কেউ সেই প্রাণবন্ধন আরিয়ানকে প্রচণ্ডভাবে মিস করবে। মিসেস শাইলা বেডের পাশে বসে কান্না করছেন। বেডের পাশে টেবিলে বিভিন্ন মেডিসিন,
ইনস্ট্রুমেন্ট, দুজন নার্স আরিয়ানের দেখাশোনার জন্য 24 ঘন্টা নিয়োজিত রয়েছে। একজন নার্স আরিয়ানকে একটা ইঞ্জেকশন পুশ করে শান্তভাবে চলে গেল। আরিয়ানের বাম হাতে ক্যানোলা দিয়ে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে, মুখে অক্সিজেনের মাস্ক। মিসেস শাইলার পাশে দাঁড়িয়ে আছে রোহান, শ্রাবণী, শান্ত আর ঈশিতা। মলিন ও বিষণ্ণ মুখে তাকিয়ে তাকিয়ে দেখে প্রত্যেকেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাকে নিয়ে তাদের প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, সেই আজ বেডে এরকম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। রাইসা আর প্রীতম আর এই দেশে নেই, তারা দেশ ছেড়ে পালিয়েছে। না হলে তারা নিজ হাতে এই দুটো কালপিটকে চরম শাস্তি দিত। আন্টি প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, একদিন সব ঠিক হয়ে যাবে। ঈশিতা শায়লা চৌধুরীর পাশে বসে তার মাথায় হাত রেখে কথাটা বলে। মিসেস শায়লা কান্নারত অবস্থায় বলেন, আর কিভাবে ঠিক হবে বলতে পারো মা? কম চেষ্টা তো আর করিনি। কিছু কি ঠিক হলো? আমার সোনার টুকরো ছেলেটা আজ এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি মা হয়ে সেটা সহ্য করে যাচ্ছি। আল্লাহ যেন আমার আরিয়ানকে নেওয়ার আগে আমাকে উঠিয়ে নেন। আমি এইভাবে ওর তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখতে পারবো না। বলেই মিসেস শায়লা হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাকিরাও চোখের পানি আটকে রাখতে পারল না। আজ যদি তারা রাইসা আর প্রীতমকে সামনে পেত তাহলে কি করত তারা নিজেরাও সেটা জানে না, কিন্তু তারা এতটুকু বিশ্বাস করে যে তারা তাদের পাপের শাস্তি ঠিক একদিন না একদিন পাবে। সান্ত্বনা দেওয়ার আর কোনো ভাষা নেই ঈশিতাদের, কারণ তারা নিজেও ভেঙে পড়েছে বন্ধুর এই অবস্থা দেখে। 6 মাস ধরে আরিয়ানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া দেখছে প্রত্যেকেই। আল্লাহ কি ওকে কখনো আর আগের মতো করে দিবে না, নাকি ওর অস্তিত্ব এভাবেই শেষ হয়ে যাবে? খান ম্যানশনের বাহিরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ শোনা গেল। দারোয়ান গেট খুলতেই প্রবেশ করলো কালো রঙের দামি মডেলের একটা গাড়ি। মিসেস শায়লা খান নিচতলার বারান্দায় বসে পেপার পড়ছিলেন। তার চেহারা আগের থেকে অনেক ভেঙে গেছে। এখন তাদের খান গ্রুপের বিজনেসের সব তাকেই সামলাতে হয়। তার উপর আরিয়ানকে দেখাশোনা করার সব কিছুর দায়িত্ব এখন তার উপর। এখন কেউ তাকে দেখলে আর চিনতেই পারবে না। স্বামীর মৃত্যুর পর অনুশোচনা আর অপরাধ বোধে ভুগে তার মানসিক শান্তি একেবারেই শেষ হয়ে গেছে। বাহিরে বাগানের মালিরা আর কাজের লোকেরা কাজ করছিলেন। প্রত্যেকেই তাদের কাজ ফেলে তাকিয়ে রইল সেই দামি গাড়িটির দিকে। মিসেস শায়লাও আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন। গাড়ি থেকে বেরিয়ে আসলো অতি সুদর্শনা গৌরবর্ণ কেশবতী এক যুবতী। পরনে তার লাল রঙের লম্বা একটা গাউন, চুলগুলো বাদামি ঢেউ খেলানো কোমর পর্যন্ত, চোখের সানগ্লাস, হাতে দামি একটা পার্স এবং তার সাথে একটা মাঝারি সাইজের বারবিডল, মুখে অমায়িক মিষ্টি একটা হাসি। বাম পাশের দরজা থেকে বেরিয়ে আসলো 40 ঊর্ধ্ব বয়সী এক মহিলা, কিন্তু পোশাক আশাক, ফিটনেস আর চালচলন দেখে তাকে বেশ স্ট্রং এবং স্মার্ট বলে মনে হচ্ছে। মিসেস শায়লা কিছুই বুঝতে পারছেন না। ডক্টর রেজা চৌধুরীও তখন আরিয়ানের চেক আপ করে সবেমাত্র বাইরে বেরিয়েছিলেন। তিনিও এই দুজন ভিন্ন বয়সের নারীদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। লাল রঙের গাউন পরিহিত যুবতী আবেগপ্রফুল্ল হয়ে গেল সবাইকে দেখে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সামনে থাকা মিসেস শায়লা খানকে। মণিমা, কেমন আছো তুমি? মিসেস শায়লা খানকে কিছু বলার সুযোগ না দিয়ে ডক্টর রেজা চৌধুরীকে দেখে দৌড়ে ছুটে গেল তার কাছে। তার দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরল সে। 40 ঊর্ধ্ব মহিলাটিও এগিয়ে আসলেন। ঘটনার আকস্মিকতায় মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন।